এই পতিতালয়ের সবচেয়ে সুন্দরী আর নতুন মেয়েকে, যে এখনো ভার্জিন, যাকে এখনো কেউ ছোঁয়নি। সাইদ চৌধুরীর এক নাগাড়ে বলা কথাগুলো শুনে দরদর করে ঘামতে লাগলো গোলাপও। এই কুটিরের মালিক চিলেমচিতে পানের পিক ফেলে একগাল হেসে আমতা আমতা করে বলল, হিয়ে আসলে হয়েছে কি স্যার? সাইফের রক্তচক্ষুর দিকে তাকাতেই ছাত করে উঠল তার বক্ষপট। চট করে বলে ফেল, আছে তো আছে স্যার। গোলাপও হাঁক ছাড়ে, রজনী বিন্দিয়া কই তোরা? কাল যে মেয়েটাকে তার বাপ দিয়ে গেল, ওকে নিয়ে আয় জলদি। সাইফের দিকে তাকিয়ে বলো, আপনি বসুন না সাহেব, ওরা এক্ষুনি এসে যাবে। হে হে, তা আপনিও কষ্ট করে আসতে গেলেন কেন? আমায় বললেই তো আমি পাঠিয়ে। গোলাবর কথা শেষ হওয়ার আগেই কুঠিরের ভেতর থেকে মেয়ের কান্নার শব্দ ভেসে এলো। গোলাপও ভেতরের দিকে তাকিয়ে আবারও সাইফের দিকে তাকালো। এই শীতেও ঘামছে লোকটা, মারাত্মক সাইকো। একবার এক মেয়েকে ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়েছিল, সুন্দর মুখশ্রী লাল হয়ে আছে, কঠোর চক্ষুদ্বয় যেন তৃষ্ণার্ত শকুনের মতো দেখছে ভেতরে যাওয়ার গলির দিকে। গোলাপও তাড়া দিল, কি রে মুখ পুড়ির দল, এত সময় লাগে ওইটুকুন মেয়েকে আনতে? টেনে হিঁচড়ে নিয়ে আসলো 16 বছরের এক কিশোরীকে, পরনে টকটকে লাল থ্রি পিস। টানা হিঁচড়ার দরুন চুলের খোপাটা খসে গেল সাইফের সামনেই। ঝলমলিয়ে ছড়িয়ে পড়ল কুচকুচে কালো মেঘের মতন একরাশ লম্বা চুল। মেয়েটা এমন ভাবে হাত পা ছড়াছড়ি করছে, চুলগুলো এলোমেলো হয়ে তার মুখ গ্রীবা আড়াল করে রেখেছে। সাইফ দেখতে পারছে না ঠিক করে। সাইফ নিজের ভুরুদয় গুটিয়ে নিল। গোলাপও তড়িঘড়ি করে উঠে গিয়ে চুলের মুঠি টেনে ধরতেই সোজা হয়ে দাঁড়ালো মেয়েটি। তার ক্রন্দনরত মুখশ্রী লোলুপ দৃষ্টিতে দেখছে সাইফ। এমন অপূর্ব রমণী এর আগে সে দেখেনি। কমে এলো তার চোখের রক্তিম আভা। রাগে টকবক করতে থাকা রক্ত যেন এবারে শীতল হয়ে এলো। আপনা আপনি ফাঁকা হয়ে গেল দুটি ঠোঁট। মেয়েটির কান্নারত লাল চোখে মুখ যেন জলে ভাসা পদ্মের ন্যায় ফুটফুটে। অমন ফুটফুটে চাঁদের টুকরোকে এই নোংরা জায়গায় কে আনলো? সাইফের মুষ্টি আবারও শক্ত হয়ে এলো। চুলে টান লাগতেই ব্যথায় কোকিয়ে উঠল মেয়েটি। সাইফ হুংকার দিয়ে উঠল, কোমর থেকে পিস্তলটা বের করে তাক করলো গোলাবর দিকে। ছাড়ো ওকে, হাত লাগাবে না ওর গায়ে। গোলাপও ভয়ে দ্রুত মেয়েটিকে ছেড়ে সরে এলো। মেয়েটি ধপাস করে ফ্লোরে পড়ে গেল, কিন্তু নড়চড় নেই, বোধহয় জ্ঞান হারালো। সাইফ পুনরায় পিস্তলটা কোমরে গুজে এগিয়ে গেল মেয়েটির দিকে। হাঁটু মুড়ে বসে মুখে থাকা চুলগুলো সরালো, পা থেকে মাথা পর্যন্ত ভালো করে আরেকবার দেখলো। তুমি শিওর ওকে এখনো অবধি কেউ ছোঁয়নি? গোলাপও ভয়ের তো গলায় বলল, কালই এসেছে সাহেব, দেখছেন না, বাড়ির পোশাকটাও অবধি এখনো বদলানো হয়নি, এখনো অবধি কিছু খায়ওনি পর্যন্ত। সাইফ বাঁকা হাসলো, সামনে এগিয়ে গিয়ে গোলাবর মুখোমুখি দাঁড়ালো। পিস্তলটা গোলাবর মুখ থুতনিতে ঠেকিয়ে বলল, আমি আমার সিদ্ধান্ত বদলে ফেলেছি, আমি এই মেয়েটিকে নিয়ে যেতে চাই। কত দিতে হবে? গোলাবর প্রাণ ভয়ে শুকিয়ে গিয়েছে। কি যে বলেন না সাহেব, আপনি নেবেন তাতে টাকা দেবেন কেন? আপনার জায়গায় ব্যবসা করছি, আপনার দয়ায় বেঁচে আছি, ও আপনি নিয়ে যা। সাইফ চৌধুরী কারোর দান গ্রহণ করে না, ওকে? শামীম! সাইফ চেঁচাতেই শামীম ছুটে এলো চেক বই নিয়ে। সাইফ তাতে 10 লক্ষ টাকার অঙ্ক বসিয়ে সাইন করে দিল। গোলাবর হাতে ধরিয়ে দিয়ে মেয়েটিকে কোলে তুলে নিয়ে বেরিয়ে এলো সেখান থেকে। গাড়ির ব্যাক সিটে শুইয়ে দিল মেয়েটাকে। গাড়ি চালিয়ে বাড়িতে এলো একেবারে। গাড়ি বাড়ির ভেতরে প্রবেশ করতেই থামলো। এক ছুটে বেরিয়ে এলো নদী। সাইফ এসেছে, তার অপেক্ষাতে ছিল এতক্ষণ। কিন্তু এই বদমেজাজি দেমাগী লোকটা কখনো দেখেও দেখে না নদীর দিকে। সম্পর্কে নদী সাইফের আপন চাস্ত বোন। সদর দরজা পার হতেই চোখে পড়ল সাইফের কোলে কোনো মেয়ে। সাইফ মেয়েটাকে কোলে নিয়ে হনহনিয়ে হেঁটে আসছে এই দিকে। নদীর পা থেমে গেল। এ কাকে নিয়ে এলো সাইফ ভাই? নদীর ভাবনার মধ্যেই নদীর সামনে দিয়ে ভেতরে ঢুকলো সাইফ। ড্রয়িং রুমে তখন পরিবারের সবাই সাইফের অপেক্ষায়। রাত বেশ হয়েছে, খেতে বসবে সকলে, এমন সময় সাইফ সেখানে উপস্থিত হলো কোলে একটি অপরিচিত মেয়ে নিয়ে। সবার চোখ যেন ছানা বড়া। সাইফের মা আঞ্জুমান চৌধুরী চেঁচিয়ে ডাকলো, দাঁড়া সাইফ।
সাইফের পা থামলো। এগিয়ে এলো আঞ্জুমান। সাইফের মুখোমুখি দাঁড়িয়ে শক্ত গলায় জিজ্ঞেস করলো, কে এই মেয়ে? কাকে নিয়ে এসেছিস তুই? সাইফ নির্লিপ্ত ভাবে জবাব দিল, তোমাদের বৌমা। ব্যাস, ড্রয়িং রুমে বড়সড় একটা বাজ পড়ল। হাসান চৌধুরী যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। মিনিস্টার হাসান চৌধুরীর একমাত্র ছেলে কিনা একা একা বিয়ে করে বাড়ি ফিরেছে। আঞ্জুমান চেঁচিয়ে উঠল, কি যা তা বলছিস তুই? পাগল হয়ে গেছিস? কাকে না কাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে বলছিস? আঞ্জুমানের কথা শেষ হওয়ার আগেই সাইফ হুঙ্কার দিয়ে উঠল, ও কোনো রাস্তার মেয়ে নয় মা, ও আমার বউ। বুঝেছো তোমরা? হাবিব চৌধুরী উঠতে নিলে হাসান চৌধুরী থামিয়ে দিল। হাবিব ক্রোধের সাথে বলল, আমাকে থামালেন কেন ভাইজান? ও যা করেছে এতকাল সব মেনে নিয়েছি, কিন্তু এটা আর মানা যায় না। আপনি ছাড়ুন আমায়। হাসান চৌধুরী ধমক দেয়, আহ থামো হাবিব, এভাবে ওর সাথে পারা যাবে না। চেনো না নাকি ওকে? জানোই তো ওর জিদ। হাসান চৌধুরী খুবই বিচক্ষণ মানুষ। জেদি ছেলের সাথে তর্ক করলে হিতে বিপরীত হবে। সে এই কাজটা কৌশলে ঠান্ডা মাথায় করতে চায়। সকলকে খেতে বসার নির্দেশ দেয় হাসান চৌধুরী। যে যার মতো টেবিলে খেতে বসলেও নদী নেই টেবিলে। আঞ্জুমান চৌধুরী ছোট যাকে তাড়া দিল নদীকে ডাকতে। সায়রা, দেখতো নদী কোথায় গেল? সায়রা বেশ ভালো করেই বুঝেছে নদী কেন আসেনি। ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো। নিজে না গিয়ে ছোট মেয়েটাকে পাঠায় নদীর কাছে। দিঘি, বোনকে ডেকে নিয়ে এসো। দিঘির বয়স 15 বছর, নদীর থেকে 5 বছরের ছোট। দিঘি মায়ের কথা মতো নদীকে ডাকতে গেল। সাইফ ফ্রেশ হয়ে পোশাক পাল্টে এসে দেখে মেয়েটা খাটের এক কোনায় জড়সড় হয়ে বসে আছে, চোখে মুখে আতঙ্ক, ভয়। সাইফ এগিয়ে গিয়ে মেয়েটার পাশে বসলো। সাইফ বসতেই মেয়েটা কিছুটা পিছিয়ে গেল। নাম কি তোমার? সাইফের ভারী গলা যেন অদিতির মনে আরো সংশয় তৈরি করেছে। ছোট করে বলো, অদিতি?" সাইফ ভুরু গোটালো। শুধু অদিতি? আগে পরে কিছু নেই? মিশকাত জাহান অদিতি। সাহিফ উঠে দাঁড়ালো। অদিতির দিকে সামান্য ঝুঁকে বলে, শোনো, সাধারণত আমি পতিতালয়ে যাই না। আজ গিয়েছিলাম এক প্রকার জিদের বশেই। গিয়েই তোমাকে ভালো লেগেছে, তাই কিনে নিয়ে এসেছি। কাল তোমাকে বিয়ে করব। কথাগুলো বলেই সাইফ গটগট করে চলে গেল। দরজা অবধি গিয়ে আবারও পেছনে ফিরল। আর শোনো, যতক্ষণ না আমাদের বিয়ে হচ্ছে বাইরে বেরোবে না তুমি, আর কারোর সাথে কথাও বলবে না। খাবার তোমায় ঘরেই এনে দেওয়া হবে, বুঝেছো? অদিতি ওপর নিচ মাথা নাড়ে। রোগা পাতলা গড়নের মেয়েটি টুকটুকে ফর্সা একেবারে। ঠোঁট দুইটা রক্ত জবার ন্যায় লাল। কান্না করার ফলে নাক থুতনিও লাল বর্ণ ধারণ করেছে। সাইফের কেমন একটা অনুভূতি হচ্ছে। সাইফ নিজেকে সংযত করতেই গলা খাকারি দিল। মনে মনে ভাবলো ভালো লেগেছে, তাই পার্মানেন্টলি নিয়ে এসেছি, যাতে আমি ছাড়া কেউ ছুতে না পারে। তাই বলে ভালো টালো আমি বাসবো নাকি? সাইফ হাতের আঙ্গুলে চাবি ঘোরাতে ঘোরাতে সিঁড়ি দিয়ে নেমে গেল। সিঁড়ি থেকে নামতেই নদীর মুখোমুখি হয় সাইফ। এমনিতে রোজ নদী আগ বাড়িয়ে এটা ওটা জিজ্ঞেস করলেও আজ কিচ্ছুটি বলল না। সাইফকে পাশ কাটিয়ে দুই বোন ডাইনিং এর দিকে এগিয়ে যাচ্ছে। অগত্যা সাইফ পেছন থেকে ডাকলো, নদী। নদীর পা থামলো, কিন্তু পেছনে ফিরল না। সাইফ পকেট থেকে ফোনটা বের করতে করতে বলল, তোর ভাবির খাবারটা রুমেই দিয়ে আয়, ও নিচে আসবে না। নদীর কানের পাশে বড়সড় একটা বাজ পড়ল, যেন কাটা ঘায়ে নুনের ছিটা দিল সাইফ। চোখের টইটম্বুর হয়ে থাকা পানিগুলো আর বাঁধ মানল না, আলগোছে গড়িয়ে পড়ল দুই গালে। দিঘি দুই হাতে ঠেলে বোনকে নিয়ে চেয়ারে বসালো। নদী নির্বাক হয়ে বসে আছে। দিঘি আঞ্জুমান চৌধুরীকে বলো, বড়মা, দাদা ভাই বলছে ভাবি, মানে ওই মেয়েটার খাবার ঘরে দিয়ে আসতে। হাসান চৌধুরী ছেলেকে ডেকে বলল, কোথাও যাচ্ছ? সাইফ নির্লিপ্ত ভাবে উত্তর দিল, বারে। আর তোমার বউ? বাবার কথা শেষ হওয়ার আগেই সাইফ বলল, আমার বউ দিয়ে তোমার কি কাজ? নিজের বউ আছে না, তারই চিন্তা করো। সাইফ বেরিয়ে গেল নিজের মতো। হাসান চৌধুরী হাবিবকে বলল, ভোরের আগে ও বাড়িতে ফিরবে না, এক্ষুনি সরিয়ে ফেলো মেয়েটাকে। ও এলে বলবে পালিয়ে গেছে হয়তো।
নদী বড় বড় চোখ করে তাকায় বড় বাবার দিকে। হাবিবের আদেশে সায়রা খাবারে ড্রাগস মিশিয়ে দিল। মনের মধ্যে খুঁতখুত করলেও পরে নিজের মেয়ের সুখের কথা ভেবে সায়রা রাজি হলো। প্লেটে খাবার সাজিয়ে সায়রা আরেকটা প্লেট দিয়ে ঢেকে সাইফের ঘরের দিকে রওনা হলো। মনে নানান ভাবনা। সাইফ ঘুণ অক্ষরে টের পেলে সায়রার রক্ষে নেই। স্বামীর আশ্বাস পেয়ে সায়রা খাবার নিয়ে সিঁড়ি দিয়ে ওপরে গেল। রাত তখন প্রায় 2টার কাছাকাছি। হাসান চৌধুরীর প্ল্যান মতো বাড়ির সব লাইট অফ করে যে যার ঘরে শুয়ে পড়েছে। সিঁড়ির পাশের নিয়ন আলোয় সায়রা ওপরে কারোর অবয়ব দেখতে পেল। মুহূর্তের মধ্যে সেই অবয়ব দৃশ্যমান হলো। সায়রার পায়ের তলার মাটি যেন নড়বড় করছে। সায়রা আমতা আমতা করে বলল, সাইব বাবা তুমি? হ্যাঁ আমি। মানে তুমি না কোথাও গিয়েছিলে? সাইব 2 হাত বুকে ভাঁজ করে দাঁড়ালো। সেসব না হয় বলবো, কিন্তু তুমি আমার ঘরের সামনে কি করছো? আর হাতে কি? সায়রা হাসার চেষ্টা করলো। তোমার বউয়ের জন্য খাবার নিয়ে এসেছি। সাইব বাঁকা হাসলো। বাড়ির সকলে ঘুমিয়ে গেছে, আর এমন সময় তুমি আমার বউয়ের জন্য অন্ধকারে খাবার নিয়ে এসেছো? ব্যাপারটা একদম কুত্তার পেটে ঘি হজম হওয়ার মতো না। আমার ঠিক হজম হলো না। সত্যিটা বলো। সায়রা শীতের মধ্যেও দরদর করে ঘামতে লাগলো। আসলে তখন কেউ তোমার বউকে খাবার দিতে আসেনি। আমিও ভাইজানের ভয়ে কিচ্ছু বলতে পারিনি তখন। তাই এখন। সায়রার কথা শেষ হওয়ার আগেই সাইব বলল, আমি এত বড় একটা কাণ্ড করে ঘরে ফিরলাম, তবুও বাড়িতে সারা শব্দ নেই। এতক্ষণ তো সবাই ড্রয়িং রুমে বসে থাকার কথা ছিল। তা না করে সবাই ঘুমিয়ে গেছে, আর তুমি এসেছো খাবার নিয়ে। সায়রা ওপর নিচ মাথা নাড়ল। সাইফ হেসে বলল, কামন কাকিয়া, তোমরা এতটাও ভালো নাও। আচ্ছা, এনেছো যখন দাও, আমার বউকে আমি খাওয়াবো, দাও। সায়রা 2 পা পিছিয়ে গেল। না না, থাক। আহ, থাকবে কেন? আমার বউ তো না খেয়ে থাকবে না হলে। দাও দাও। সায়রা প্লেট সরিয়ে নিল। উল্টো সিঁড়ি দিয়ে নামতে নিলে সাইফ এসে সায়রার সামনে দাঁড়ালো। কি মিশিয়েছো খাবারে কাকিয়া? সায়রার গলা দিয়ে কথা বেরোচ্ছে না। সাইফ হাতের প্লেটটা নিয়ে গেল, সায়রাকে সরিয়ে নিতে যায়। এক পর্যায়ে খাবারের শুদ্ধ প্লেটটা সিঁড়ি দিয়ে ঝনঝন করে গড়িয়ে পড়ে। বাড়ির ড্রয়িং রুমে আলো জ্বলে ওঠে। সবাই যে যার ঘর থেকে ছুটে আসে। হাসান চৌধুরী চশমা ঠিক করতে করতে বলে, এত বড় অঘটন ঘটিয়েও কি শান্তি হলো না তোমার? কি অসভ্যতা হচ্ছে কাকিয়ার সাথে! এবার বাড়িটাকে কি চিড়িয়াখানা বানিয়ে ফেলবে নাকি? সাইফ চেঁচিয়ে বলে, তার আগে তুমি বলো, তোমাদের সাহস হলো কি করে আমার বইয়ের ক্ষতি করার? ওর খাবারে ক্ষতিকারক কিছু মেশানোর সাহস কি করে হলো তোমাদের? সাইফ সায়রার সামনে দাঁড়িয়ে বলল, বলো না কাকিয়া, কি মিশিয়েছিলে? হয়তো বিষ, নয়তো মরে যাবে, এমন কিছু, তাই তো? চেনো মেয়েটাকে তোমরা? না ও তোমাদের কোনো ক্ষতি করেছে? বলো না কাকিয়া। নদী বা দিঘির সাথে তুমি এমনটা করতে পারতে? হাবিব চৌধুরী বইয়ের অসম্মানে চেঁচিয়ে উঠল, তোমার কাছে কি প্রমাণ আছে যে খাবারে বিষ মেশানো আছে? সাইফের চোখ রক্তবর্ণ ধারণ করেছে। ধূপাধাপ সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে একটা স্পুন দিয়ে ওপর থেকে কিছুটা খাবার প্লেটে তুললো। তারপর নদীর সামনে ধরে বলল, নে, এটা খা। হাসান চৌধুরী ধমক দিয়ে বলে, কি যাতা বলছো? ও ওটা খাবে কেন? খাবে বাবা, ও খাবে। কাকিয়া যখন কিচ্ছু মেশায়নি অদিতির খাবারে, তখন নদী আর দিঘি এই খাবার খাবে। সায়রা জোরে কেঁদে বলল, সাইফ, ওদের ওই খাবারটা খাইও না বাবা, দয়া করো, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন করব না আমি। সাইফ খাবারের প্লেটটা ধপ করে হাতে থেকে ফেলে দিল। চোখগুলো যেন জ্বলছে। আপন লোকগুলো তার সাথে বিশ্বাসঘাতকতা করছে। ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো। সোজা সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। পথিমধ্যে গিয়ে আবারও থামলো। আমি সবার উদ্দেশ্যে বলছি, পরবর্তীতে যদি কেউ কখনো এমন কিছু করার চেষ্টা করো অদিতির সাথে, আমি এই বাড়ি শুদ্ধ জ্বালিয়ে দেব।
হাসান চৌধুরী সায়রার দিকে তাকিয়ে মনে মনে বলল, একটা কাজ যদি এদের দ্বারা হয়। সবাই যে যার রুমে যেতে বলে নিজেও ঘরে চলে গেল। এতটা সময় নদী শুধু নির্বাক হয়ে দেখছিল সাইফকে। নিজের স্ত্রীর জন্য কতখানি টান তার, কত পসেসিভ হাজবেন্ড। এর এক কোণাও নদীকে কেয়ার করলে নদী জীবনে আর কিচ্ছুটি চাইতো না। দিঘি বোনকে ঠেলে নিয়ে গেল ঘরের দিকে। সকলের চোখের আড়ালে নদীর চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল মেঝেতে। সাইফ ঘরে গিয়ে দেখে অদিতি আগের মতোই বসে আছে। দরজার সামনে থেকে ব্যাগগুলো নিয়ে অদিতিকে বলল, তোমার পোশাক আর গরম কাপড় ফ্রেশ হয়ে পাল্টে নাও। অদিতি ঠাই বসে রইল। সাইফ ফ্রেশ হয়ে এসে অদিতিকে এভাবে বসে থাকতে দেখে বেজায় চটে গেল। কথা কি কানে দিয়ে যাচ্ছে না নাকি? নাকি আমার ভালো ব্যবহার পছন্দ হচ্ছে না? অদিতি ভয়ে বলল, আমার আপনাকে কিছু বলার আছে। সাইফ শয়তানি হাসি দিল। শুনবো তো, সব শুনবো, আগে ফ্রেশ হও। না না, আগে শুনুন। সাইফ শক্ত কণ্ঠে বলল, তুমি ফ্রেশ হয়ে আসবে নাকি আমি ফ্রেশ করিয়ে দিব? অদিতি চট করে উঠে পড়ল। হাত মুখ ধুয়ে জামা পাল্টে নিল। সোয়েটারটা গায়ে জড়িয়ে নিল। সাইফকে কোথাও দেখতে পেল না। অদিতি উপায় না পেয়ে কমফোর্টার জড়িয়ে বসে পড়ল। নদী জানালায় হেলান দিয়ে বসে আছে। এই কনকনে শীতেও গায়ে কোনো শাল বা গরম কাপড় নেই। চোখে একরাশ শূন্যতা। যে আবেগকে তিলে তিলে ভালোবাসায় পরিণত করেছে, সেই ভালোবাসা আজ অন্য কারো। কিভাবে সইবে সে? রান্নাঘরের টুনটান শব্দ। নদীর ঘরের পাশেই কিচেন। আবার কোনো নাটক হচ্ছে এত রাতে রান্নাঘরে? কে? নদী এগিয়ে গেল কিচেনে। সাইফ জ্যাকেটের হাতাটা খানিকটা গুটিয়ে কি যেন খুঁজছে। সাইফের মোবাইলের ফ্ল্যাশ গিয়ে পড়ে নদীর মুখে। দুজনেই চমকে ওঠে। নদী গিয়ে কিচেনের লাইটটা জ্বালায়। সাইফ ভাই, আপনি এত রাতে রান্নাঘরে কি করছেন? নদীর প্রশ্নের জবাব দেয় না সাইফ। কিছুক্ষণ পর নিজে থেকেই বলল, আমায় একটু সাহায্য করতে পারিস? নদী চট করে উত্তর দেয়, হ্যাঁ বলুন না, কি লাগবে? কফি খাবেন? করে দিচ্ছি, দাঁড়ান। না না, সাইফ থামায় নদীকে। আমার কিছু লাগবে না। অদিতির জন্য কিছু একটা বানাতে হবে। আমি তো কিছুই রান্না পারি না। মেয়েটা কাল থেকে না খেয়ে আছে। নদী ছোট করে বলল, বুঝেছি। নদী ফ্রিজ থেকে দুটো ডিম বের করে বাটিতে গুলে নিল। তাতে কিছুটা চিনি দিল। পাউরুটি দিয়ে ডিমে চুবিয়ে ফ্রাই প্যানে ভেজে দিল ৭-৮টা। সকালের জন্য লেচি করে রাখা আটার ডো থেকে কয়েকটা পরোটাও ভেজে দিল। রাতের ফ্রিজে রাখা মাংসের তরকারি গরম করে বাটিতে দিয়ে ট্রেটা সাইফের দিকে এগিয়ে দিল। সাইফ ফোনে কারোর সাথে কথা বলতে ব্যস্ত। নদী খাবারের ট্রেটা সাইফকে দিতে চাইলে সাইফ বলল, তুই একটু দিয়ে আয় না কষ্ট করে। নদীর দ্বিধা কাজ করে, রাজি হয় না। না, আপনি দিয়ে আসুন। সাইফ ফোনটা পকেটে রেখে বলল, তুই বাড়ির অন্য সবার মতো না নদী। তোকে আমি চোখ বন্ধ করে ভরসা করি। তুই দিয়ে আসতে পারিস ওকে খাবারটা। তবুও সাইফ বাধ্য হয়ে নিজেই নিল খাবারের ট্রেটা। যা, গিয়ে শুয়ে পড়। এই ঠান্ডার মধ্যে এভাবে ঘুরছিস, একটা শালও তো জড়াতে পারিস গায়ে। যা, ঘরে যা। সাইফ চলে গেল। নদী একই জায়গায় দাঁড়িয়ে। কত পরিবর্তন! বাড়ির সবচেয়ে জেদি ছেলেটা আজ মাঝরাতে রান্নাঘরে এসেছে বউয়ের জন্য খাবার বানাতে। সাইফ খাবার নিয়ে গিয়ে দেখে অদিতি একদম বাচ্চাদের মতো করে কমফোর্টার জড়িয়ে বসে আছে। খাবারগুলো সামনে দিয়ে বলল, বিড়াল ছানা, খেয়ে নাও। অদিতি ভুরু গুটিয়ে নিল। মনে মনে ভাবল, লোকটারা মশকরা করতেও জানে। দেখে তো মনে হচ্ছিল না। অদিতির গোল গোল করে তাকিয়ে থাকা দেখে বলল, কি হলো, খাওয়া শুরু করো। পেটে বড্ড ক্ষুধা। অমত করলো না খেতে। চুপচাপ খাওয়া শুরু করলো। সাইফ সামনে বসে বসে ওর খাওয়া দেখছে। হঠাৎ দরজায় টোকা পড়লো। এখন আবার কে এলো? সাইফ কাবার্ড থেকে রিভলভারটা নিয়ে দরজা খোলে।